কারণ দুটো বাস বেশ ভয়ঙ্করভাবে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করেছে। বাসের মধ্যে থাকা লোকদের নিয়েও রাস্তায় চলাফেরা করা লোকসহ অনেকে আহত হয়েছে। সবাই এদের নিয়ে পড়ে আছে। হৃদ একটা ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি গর্ভবতী। এক বাসের সাথে অপর বাসের ধাক্কা লাগার সময় সে নিচু হয়ে পড়ে যায় আর পেটে খুবই গুরুতরভাবে আঘাত পায়। মা আর বাচ্চার মধ্যে কাকে বাঁচানো যাবে এই নিয়েই পড়ে আছে হৃদ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। মহিলাটি আর্তনাদের সাথে সাথে বলে উঠছে, আমি মরে যাই, সমস্যা নেই, তবে আমার বাচ্চাকে বাঁচান দয়া করে। ওর কিছু হলে আমি এমনিতেই মরে যাব। এমন ক্রিটিক্যাল কন্ডিশনের সময়ই সবার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে হৃদ শান্তভাবে দাঁড়িয়ে থেকে সবটা বুঝতে চেষ্টা করছে। এমন সময় একজন নার্স এসে মিনমিন সুরে বলে, ডক্টর, ডোন্ট মাইন্ড প্লিজ, তবে আমি কি একটা কথা বলতে পারি? গম্ভীর মুখে হৃদ উত্তর দেয়। হ্যাঁ বলো। নার্স বলতে লাগলো, আসলে পেশেন্টের যে সিরিয়াস অবস্থা, এতে করে আমরা সাধারণ ডক্টররা যদি ভুল বা কিছু করে বসি তাহলে তো আরও ভয়াবহ হবে অবস্থা। এর চেয়ে ভালো আপনি কোনো গাইনি সাইকোলজিস্টকে ইনফর্ম করুন। হৃদ ভাবুক কণ্ঠে বলে, মাত্র কয়েকদিন হয়েছে হসপিটাল শুরু করেছি, এখনো কোনো ভালো। হৃদকে কথা না বলতে দিয়ে নার্সটি বলে, কোনো সমস্যা নেই ডক্টর, আমি একজন ভালো ডক্টরকে চিনি, যিনি এইসব ক্রিটিক্যাল সময় খুবই দক্ষতার সহিত কাজ করে। আজ অবধি কোনো পেশেন্ট ওনার উপর নারাজ হয়নি। আর উনি হলেন ডক্টর রূপা। নার্স চমকিত দৃষ্টি নিবদ্ধ করলো হৃদের উপর। হৃদ নিজে চিনে সেই ডক্টরকে। নার্স অবাক গলায় বলে, আপনি তাকে চেনেন ডক্টর? হৃদ কিছু বলে না, বরং ভাবুক হয়ে পড়ল। যাকে কিনা দেখতে চায় না, ঠিক তাকেই কি আজ ডেকে আনতে হবে তার? হৃদ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। সেই মহিলাটির আর্তনাদ তার কানে বাজতে লাগলো। তার দিকে তাকিয়ে করুণ গলায় বলছে সে, দয়া করে আমার বাচ্চাকে বাঁচান। আমি মরে গেলে সমস্যা নেই, কিন্তু ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। তখনই মহিলাটির স্বামী বলে, না, তুমি যদি মরে যাও তবে আমার কি হবে? বাচ্চা পরেও হবে আবার, কিন্তু তুমি ছাড়া আমি থাকতে পারবো না। এইসব দেখে হৃদ ঠিক থাকতে পারল না। সোজা নিজের কেবিনের ভেতর গিয়ে বসে পড়ল। সময় অনেক কম আছে তার। হৃদ নিতান্তই একজন বিচক্ষণ মস্তিষ্কের পুরুষ। ভালো মন্দ সবটা সে মস্তিষ্ক দিয়ে কঠিনভাবে বিচার করে। পাষাণ হৃদয় নিয়ে চলাফেরা করে সে। আজও তাই করছে সে। মনে মনে বলে, নিজের দিকটা ভেবে স্বার্থপরের মতো করে আমি ওই দুইটি যান এমনি এমনি যেতে দিতে পারি না। আমাকে রোজ কে ডাকতেই হবে, শুধুমাত্র কাজের সূত্রে, অন্য আর কিছুর জন্য নয়। ফোনটা বের করে চিরচেনা সেই পুরনো নাম্বারটা ডায়াল করলো। কল লিস্টের একদম শেষে একজন ফেভারিট পারসনকে সে কল করলো। কানের কাছে ফোনটা ধরে কয়েক মিনিট চুপ করে বসে রইল। অপর পাশে রিং হচ্ছে। ঘড়ির কাঁটা রাত 4:30টার ঘরে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় শুয়ে আছে মেয়েটা। গায়ে লেপ পা দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল সে। ফোনের হঠাৎ আর্তচিৎকার তার সহ্য হলো না। মন চাইছে এখনই মুঠোফোনটা ছুঁড়ে মারতে বাহিরে, তবে একটু ঘুমানো যেত। কিন্তু না, আবারও আর্তনাদ করছে ফোনটা। মেয়েটা নিজের ক্লান্ত অবিশ্রান্ত শরীরটা নাড়াচাড়া দিয়ে উঠে বসলো। আজ 12টা অবধি সে ডিউটিতে ছিল। এসেই বাড়ির সব কাজ করেই একটু শুয়েছিল, তখনই আবারও ডাক এলো তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফোনটা কানে ধরল সে। অপর পাশ থেকে একটি কণ্ঠের কয়েক বাক্য কর্ণের শ্রবণ হতেই চমকে উঠে দাঁড়ায়। অবিশ্ব গলায় বলে, সত্যি? বাকি কথা না বলেই সে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে। বাড়ি থেকে বের হয়ে নিজেই সোজা গাড়িতে উঠে পড়ল। নিজেই ড্রাইভ করে সোজা হসপিটালে এসে পড়ল সে। বাহিরে একজন নার্সকে দেখেই সে বেরিয়ে এলো। নার্স বলতে লাগলো, পেশেন্টের অবস্থা অনেক খারাপ, দ্রুত চলেন। মেয়েটা হাত ঘড়িতে সময় দেখে বলে। চলো। দুজনেই ছুটে পেশেন্টের সামনে দাঁড়ায়। মেয়েটা কত সময় তাকে চেক করে নার্সের উদ্দেশ্যে বলে, দ্রুত ওটি রেডি করো, ফাস্ট।
নার্স তার কথা মতো চলে যায়, পেশেন্টকে নেওয়া হলো। মেয়েটা নিজের কাজ করতে লাগলো। সে একজন দক্ষ ডক্টর। আজ অবধি এমন অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন সে একাই হ্যান্ডেল করেছে, তাই তো এত রাতেও তার ডাক পড়ল। আর সে ছুটে এলো নিজের কাজে। আসতেই হবে, একজন চিকিৎসকের কাজ তো মানুষকে চিকিৎসা প্রদান করা। নিজের কাজের প্রতি তার মনোভাব অন্যরকম। পুরো পৃথিবী একদিকে আর তার পেশা অন্যদিকে। সকালের আলো ফুটতে চোখ মেলে তাকায় হিমি। ভোর হয়েছে। চারপাশে পাখিদের কিচিরমিচির গুঞ্জন শুনতেই মনটা ভরে উঠল তার। বিছানায় কিছু সময় বসে থেকে আর মোড়া ভেঙে উঠে দাঁড়ায় সে। মস্তিষ্ক এখন থেমে আছে। মুখ হাত ধুয়ে বেরিয়ে এলো। প্রথমেই নামাজ পড়ে দোয়া করলো। আজ কলেজ আছে তার, তাই নিচে এসে সবার জন্য নিজেই নাস্তা রেডি করতে লাগলো। প্রথমে সব কেটে ধুয়ে রেখে দিল, এরপর সবটা বসিয়ে দিল। নিজেই রুটি বানাতে লাগলো। সব কাজ করতে করতে কত সময় চলে গিয়েছে তা তার মনেই পড়ল না। মালিনী বেগম সবেমাত্র কিচেনে আসলেন আর এসেই হিমিকে ঘামে চুপচুপ হয়ে থাকতে দেখে বলেন, কি ব্যাপার মা, তুমি এত সকাল সকাল রান্নাঘরে কি করছো? পরক্ষণে খাবারগুলোর দিকে নজর পড়তে চেয়ে বলেন, দেখেছো মেয়ের কাণ্ড, এই পাগড়ি মেয়ের এত কাজ তোমাকে কে করতে বলেছে? কেউ না মা, আমি নিজেই করেছি। মালিনী আলতো রাগী গলায় বলেন, আমি কি তোমার সাথে অন্য সব শাশুড়িদের মতো আচরণ করি নাকি? প্রেশার নিয়ে কাজ করো। দেখো হিমি, এখন তোমার পড়াশোনার মাঝে মন বসানোর পালা, তাই সংসারের কথা ভুলে যাও। শুধু পড়াশোনা আর হৃদের দিকে লক্ষ্য করো। বাকি জিনিসের জন্য আমি আছি তো, তাই না? হিমি একগাল হেসে মালিনী বেগমের গালে চুমু খেয়ে বলে, হ্যাঁ শাশুড়ি মা, আমি জানি তো, কিন্তু আপনাকে তো আমি সব কাজ একা করতে দিতে পারি না গো। কেন, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? ও মা, আমি কখন বললাম যে তুমি বুড়ো হয়ে গিয়েছো? তোমাকে তো আমার থেকেও বেশি ইয়ং লাগে, এটা কি জানো তুমি? মালিনী হিমির কান টেনে ধরে বলেন, আচ্ছা, তুমি বুঝি আমাকে মাখন লাগানো হচ্ছে? যাও, এখনই ফ্রেশ হয়ে খেতে আসো, বাকিটা আমি দেখছি। ব্রেকফাস্ট করে কলেজে যাবেন, যান, এখনই যান। হিমি ছুটে যায়। সোজা চেঞ্জ করে কলেজের জন্য রেডি হয়ে নিচে নামলো সে। একবার দেয়াল ঘড়িতে নিজের নজর বলিয়ে মন খারাপ করে খাবার টেবিলে বসে পড়ল সে। মন খারাপ হওয়ার কারণটা সে অবশ্য জানে। হিমি মনে মনে বলল, লোকটা রাতে কিছুই খায়নি, তারপর কতটা ক্লান্তও ছিল। আমি তো তাকে খেতেও দেই না। অবিশ্রান্ত শরীরটা নিয়ে সারাটা রাত কাজ করছে লোকটা। না জানি এখনো কিছু খেয়েছে কিনা। হিমির মনটা বড্ড আনচান করছে হৃদের জন্য। না, তার গলা দিয়ে খাবার নামবে না। তাই একটু পানি পান করে তুষিকে তাড়া দিয়ে বলে, তোমার খাবার শেষ হলে একসাথে যাব। মালিনী বেগম হিমির খালি থালা দেখে বলেন, কি হয়েছে হিমি, তুমি খাবার খেলে না যে? রাতেও তো খাওনি। হিমি এখন কি করে বলবে সে তার অসভ্য ডাক্তারের খাবার খায়নি বলে সেও খাবে না? লজ্জা লাগবে না তার? হিমি মালিনী বেগমকে বলে, বাহির থেকে খেয়ে নিব মা, এখন কিছু খেতে ভালো লাগছে না। মালিনী বেগম নাকচ করলেন। তবে হিমি তাকে বলে কয়ে বেরিয়ে আসলো। তুষি আর সে গাড়ি করে রওনা হলো কলেজের দিকে। তবে মনটা হৃদের কাছেই পড়ে রইল। হয়তো তাদের সম্পর্কটাই আল্লাহ তাআলা এমন করে বানিয়েছে। কলেজের মধ্যে হঠাৎ করে কারো গায়ের উপর পানি ফেলে দিয়েই থমকে যায় হিমি। ভুলবশত এই কাজটি করার জন্য মুখ তুলে চেয়ে লোকটার নিকট ক্ষমা চায় সে। তবে মুখ তুলতেই সে এমন একজনকে দেখবে তা আদৌ ভাবতে পারেনি সে। চোখ মুখ কুঁচকে নেয় মুহূর্তে। বিরক্তিতে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে মুখ দিয়ে চ করে শব্দ তুলল সে। লোকটা যে হিমিকে দেখে বিরক্ত হয়েছে কিংবা রাগ করেছে এমনটা নয়, বরং তার চোখ মুখ দিয়ে হাসি উপচে পড়ছে। লোকটার এহেন মুখভঙ্গি পরিবর্তনটা তার কাছে বেশ অদ্ভুত লেগেছে। হিমি কলেজে এসেই 2টা পর ক্লাস করে বেরিয়ে আসে। মনটা বারবার আনচান করছে হৃদের জন্য। লোকটা কি করছে? বাড়ি ফিরল কি না? কিছু কি খেয়েছে নাকি না খেয়ে এখন অবধি। হৃদের চিন্তায় ব্যস্ত হয়ে পানির বোতল হাতে নিয়ে কলেজ মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল সে।
হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নিল, কিন্তু কোনো মতে ব্যালেন্স হারিয়ে ফেলেনি সে। কিন্তু পানির বোতলটা খুলে থাকার কারণে উপচে পড়ল সবটা পানি কারো শরীরে। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে বোকার মতো হাসি দিয়ে হিমি বলে, আই এম এক্স্যাক্টলি সরি স্যার। তন্ময় মাথা নাড়িয়ে বলে। আরে আরে সরি বলছেন কেন? ভুলটা তো আমার ছিল। হিমি তন্ময়ের এমন কথা শুনে বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার। না স্যার, ভুলটা আমার ছিল, আমি দেখে হাঁটিনি। সরি সরি, আমার জন্য আপনার শার্টটা ভিজে গেল যে। তন্ময় নিজের নীল রঙের শার্টটার ভেজা অংশ দেখে হাসলো। চোখ তুলে একবার হিমিকে দেখলো, দ্বিতীয়বারের মতো করে প্রেমে পড়ল সে। হৃদযন্ত্র দ্রুত গতিতে ওঠানামা করতে আরম্ভ করলো। ফাঁকা ঢোক গিলে কোনো রকমে বলে, কোনো সমস্যা নেই মিস, আপনি যান, নিজের ক্লাসে যান। হিমি ভদ্রতার সহিত আবারও সরি বলে সেখান থেকে কেটে পড়ল। লোকটাকে তার কাছে একটুও সুবিধার মনে হয় না। প্রথম দিন কলেজ গেটে ধাক্কা খেয়েছিল তার সাথে। তুষি কটু কথা বলাতে অভিশাপ স্বরূপ তাকে বলেছিল সে আবারও পড়ে যাবে, আর ঠিক তাই ঘটেছিল হিমির সাথে, তাও কিনা তার জম নামক স্বামীর সাথে। যদিও হৃদকে আগের মতো করে এখন আর ভয় পায় না হিমি। মাত্র কয়েকদিন হৃদের বাড়িতে থেকে মেয়েটা আরও বেশি দুর্বল হয়ে পড়েছে তার প্রতি। হৃদকে এখন ভালোবাসে সে, নিজের থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছে। লোকটার প্রতিটা আচার আচরণে তার প্রতি নিজের মনের সফট কর্নারটা দেখিয়ে দেয়। হিমি এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই মনে হয়। তবে লোকটা প্রচুর পরিমাণে নিজের কাজ নিয়ে পড়ে থাকে। দুদণ্ড শান্তিমতো বসে মেয়েটার সাথে কথা বলে না। এই হুট করে হসপিটাল থেকে কল এসে পড়লো, এই হঠাৎ করে তাকে বাহিরে যেতে হবে, আরও কত কি। হঠাৎ করে একটা প্রশ্ন হিমির মাথায় এলো, লোকটা আদৌ আমাকে ভালোবাসতে পেরেছে, নাকি স্ত্রী বলে নিজের দায়িত্ব পালন করছে? হয়তো, কারণ উনি তো প্রথম থেকেই আমাকে দেখতে পারতেন না। না জানি নারী জাতের প্রতি কিসের এত রাগ অভিমান ছিল তার। সে কি আমাকে কখনো ভালোবাসবে না যেমনটা আমি বাসি? আদৌ কি সে অনুভব করবে আমাকে যেমনটা আমি তাকে নিয়ে অনুভব করি? নিজের কথোপকথনের মধ্যে ফোঁস করে নিঃশ্বাস ফেলে সে। বিরক্ত হলো হিমি। তার মন চাইছে হৃদকে দেখতে, এই মুহূর্তেই দেখতে। বেহায়া মন বেলাগাম ঘোড়ার ন্যায় ছুটছে হৃদের পানে। লোকটা বোধহয় জানেও না তার পিচ্চি বিড়াল ছানা বউটা তার সান্নিধ্য লাভের জন্য কতটা ব্যাকুল। লোকটা বুঝবে কি করে? হিমি তো কখনো প্রকাশ করেনি, আর না হৃদ তার কাছে থেকেছে। বিয়ের প্রথম রাত্রেও মাত্র কয়েকটা কথা বলেছে সে। সকাল হতে না হতেই তারা নিয়ে বেরিয়ে পড়েছিল। এরপর হুট করে এসে লেকের পাড়ে নিয়ে গেল, তাও তো কয়েক মুহূর্তের জন্য। রাতে তাকে কয়েকটা কথা বলেই 1 বছরের জন্য লাপাত্তা হয়ে যায় তার অসভ্য ডাক্তার। দেশে ফেরার পর থেকে একদিনও হৃদকে নিজের করে পাওয়ার মতো ভাগ্য তার হয়ে উঠল না। হিমি দাঁত কিরমির করতে করতে বলে, পাবো কি করে? খচ্চর ব্যাটা সব সময় নিজের কাজ নিয়ে পড়ে থাকে, সুন্দরী বউ চোখে ধরে না। এরপর নিজেকে সামলে আবারও বলে, এই জন্যই লোকে বলে নিজের থেকে বেশি সুন্দর মানুষকে বিয়ে করতে নেই, তাহলে নিজের দাম পাওয়া যায় না। আর আমার জামাই মশাই তো আমার থেকেই দ্বিগুণ সুন্দর, এই জন্যই আমাকে মূল্য দেয় না। তো তুষি আর স্নিগ্ধা এসে বসলো হিমির পাশে। দুজনেই বেশ ক্লান্ত। তুষি বারবার আশপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে পেল না সে। ব্যর্থ নজরে ফোঁস করে শ্বাস ফেলে সে। স্নিগ্ধা হিমিকে আনমনে হয়ে থাকতে দেখে খোঁচা মেরে বলে, আজকাল মানুষ কি কি দিনকাল এলো, তাই না? নতুন নতুন বিয়ে করে হাজবেন্ডের বর পেয়ে মানুষ এখন মোদের পাত্তাই দেয় না। কি দিনকাল, বাপ রে বাপ। হাত দিয়ে নিজেকে বাতাস করতে করতে বলে। হিমি টেরা চাহনি নিক্ষেপ করলো স্নিগ্ধার পানে। মেয়েটার স্বভাবটাই এমন, চঞ্চলতায় পরিপূর্ণ সে। কোনো ধরনের হিংসা বিদ্বেষ তার মনে নেই, সর্বদা হিমির ভালো চেয়েছে। হিমি স্নিগ্ধাকে বলে, তুই বিয়ে করতে পারিস না, আমাকে কেন বলিস? আর তোকে বসানো কপাল পুড়েছে আমার যে তোর হাত পেতে তারপর বিয়ে করতে পাঠিয়েছিলাম। এখন কি শাস্তি ভোগ করবি?
স্নিগ্ধা মাথাটা একটু পিছিয়ে নিয়ে বলে। না না বাবা, দরকার নেই। এরপর হিমির দিকে তাকিয়ে বলে, দোস্ত, তোর দিনকাল কেমন যাচ্ছে এখন? ভালোই। শুধু ভালো নাকি খুব ভালো, কোনটা? খুব ভালো। তা তো হবেই। আমি এত কিছু কি আর সাধে করেছি? কি করেছিস তুই? তোকে দিয়ে জিজুকে রেস্টুরেন্টের মধ্যে। বাকিটুকু বলার আগেই খেলো এক রামধমক। চুপচাপ ভদ্র মেয়ের মতো বসে রইল সে। ফোঁস করে নিঃশ্বাস নিল হিমি। দিনটা যতবার মনে পড়ে ঠিক ততবার তার হার্টবিট বেড়ে যায়। এখনও চোখের সামনে সবটা ভাসে। লজ্জায় রাঙা হয়ে ওঠে গাল। চঞ্চলতায় ঘেরা হিমিটা তখন লজ্জাবতী লতা হয়ে বসে থাকে। হৃদকে প্রথম স্পর্শ আর তার দৃষ্টি মিলন সবটা কেমন গা কাটা দিয়ে উঠে। হৃৎপিণ্ডের ধকধক শব্দ শুনে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় হিমি। চোখ বন্ধ করে বার কয়েক শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। তুষির উদ্দেশ্যে বলে, বাড়ি চলে যাব? এখনই কেন ভাবি? আর একটু থাকি, পরে যাই। তাহলে তুমি স্নিগ্ধার সাথে চলে আসো, আমার বাড়িতে কিছু কাজ আছে। তুষি আর কিছু না বলেই তার সাথে হাঁটা দিল। মূলত হিমে হৃদের জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে। ছেলেটার জন্য বেশ চিন্তা হচ্ছে তার। না জানি কী অবস্থা করেছে নিজের। ঠিকঠাক মতো খাবারটাও খায়নি হয়তো। সারা রাতের না ঘুমানো লোকটা কী অবস্থায় আছে, সব চিন্তা তাকেই ঘিরে ধরল। দ্রুত গতিতে বাড়ির দিকে ছুটল সে। বাহিরেই হৃদের গাড়িটা দেখে বুঝে নিল সে বাড়ি এসেছে। হিমিচ উঠে আসলো ভেতরে। কাঙ্ক্ষিত মুখটাকে বারবার বসার ঘরের চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো সে। কোথাও হৃদ নেই। ছোট মন নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। অস্থির নয়ন দেখতে চাইছে তার পুরুষকে, তার ব্যক্তিগত একান্ত পুরুষ, তার স্বামী নামক মানুষটাকে। রুমে এসে শুনতে পেল পানির শব্দ। বুঝলো হৃদ শাওয়ার নিচ্ছে। বিছানার দিকে তাকাতেই চোখ কপালে। লোকটা এসেই সব কিছু এলোমেলো করে দিয়েছে। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলের উপর রাখলো। বোরকা খুলে সবটা গুছিয়ে নিল। সারা রুম এলোমেলো করাই যেন হৃদের প্রধান কাজ। হিমি এতে একটু বিরক্ত হয়নি, বরং আরও ভালো লাগা কাজ করে তার মনে। বিড়বিড় করলো সে, নিজের শার্ট চয়েস করতে যার এতগুলো নক্তা, না জানি বউ চয়েস করতে গিয়ে কত মেয়ের মন ভেঙেছে। দরজা খোলার শব্দে পেছন ফিরে চাইল সে। সাথে সাথে চোখ কপাল স্পর্শ করলো তার। ড্যাব ড্যাব করে চেয়ে রইল সামনে থাকা অত্যাধিক সুদর্শন যুবকের দিকে। সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে রেখেছে। ফর্সা উন্মুক্ত দেহ শরীরটা নিয়ে এগিয়ে আসছে। সদ্য শাওয়ার নেওয়ার কারণে মুখে আর বুকের উপরে পানির বিন্দু বিন্দু ফোঁটা দেখে গায়ে কাটা দিয়ে উঠল হিমির। ফাঁকা ঢোক গিলে ফের চাইল যুবকটির দিকে। উন্মুক্ত ফর্সা লোমহীন বুক দেখে শির দ্বারা শিরশির করে কেঁপে উঠল যেন। বেহায়া মন একটু করে ছুঁয়ে দিতে ইচ্ছে করল। নিজের এমন ভাবনার ধিক্কার জানিয়ে মনে মনে বলে, ছি ছি হিমি, তুই এতটা বেহায়া নির্লজ্জ কবে থেকে হলি? ছি, এখনো তার দিকে তাকিয়ে আছিস? লজ্জা শরমের মাথা কি খেয়ে বসেছিস নাকি? নত মস্তিষ্কে বেড়ে যেতে নিলেই ডাক পড়ল তার। আটকে দাঁড়ায় সে। মনে করেছিল হৃদ তাকে দেখেনি, তবে না, তাকে যেতে দেখে হৃদ বলে, কোথায় যাচ্ছ? হৃদয়টা যেন এখনই লাফাতে লাফাতে বেরিয়ে পড়বে। হিমি নিজেকে শান্ত করে চোখ বন্ধ করে মিনমিন সুরে বলে, নিচে যাচ্ছি। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে হৃদ বলে, ওদিকে ঘুরে আছো কেন? রাগ লাগছে হিমির। শার্টলেস অবস্থায় দাঁড়িয়ে বলছে ঘুরে আছো কেন? আজব লোক তো, বিড়বিড় করে সে। হৃদ বিরক্ত নিয়ে বলে, কি হলো, কথা শুনতে পাচ্ছ না? হিমি শুকনো একটা ঢোক গিলে বলে, আপনি শার্ট পরুন, এরপর আমি আসছি। আমি দরজা খুলে বেরিয়ে আসতে নিবে তখনই হাতের কনুই টেনে নিজের কাছে নিল হৃদ। অবাক অথবম্ব হয়ে যায় মেয়েটা। হিমি মাথা উঁচু করে সদ্য শাওয়ার নেওয়া হৃদকে দেখে আবারও মাথা নিচু করে নিল। উদম গায়ে প্রশস্ত কাঁধের সহিত গাম্ভীর্যভাবে দাঁড়িয়ে আছে। গা থেকে বডি ওয়াশের মিষ্টি স্মেল নাকে আসছে। মাথা নিচু করতেই মাটিতে থাকা ফর্সা পা জোড়া দেখল হিমি। লোমকূপের উপর বিন্দু বিন্দু জলের ছিটা জমেছে।
হিমি চোখ বন্ধ করে নিল ফের। হৃদ কপাল কুঁচকে বলে, চোখ বন্ধ করে আছো কেন? হিমি চোখ বন্ধ থাকা অবস্থায় বলে, আপনি শার্ট পরুন। যদি না পড়ি তাহলে? ভ্যাবাচাকা খেয়ে যায় হিমি। এমন আজব মার্কা লোক সে আগে কখনো দেখেনি। যদি শার্ট না পরি, এটা আবার কেমন কথা? হিমি নিজেকে সামলে বলে, তাহলে আমি নিচে চলে যাব। আমি যেতে দিলে তো? রাগ লাগছে মেয়েটার। মনে মনে বিড়বিড় করে করলো, অসভ্য ডাক্তার থেকে এখন অসভ্য জামাই হয়ে গিয়েছে। কি হলো, এখনো চোখ বন্ধ করে থাকবে? এই তুমি ভুলবশত হয়তো আমার বউ হয়ে গিয়েছো, তাই না? তোমার হওয়া উচিত ছিল বাংলা ছবির নায়িকা। শার্টলেস অবস্থায় নায়ককে প্রথমবার দেখে তাদের মতোই ভাব নিচ্ছ, অথচ আমরা লাইফ পার্টনার। আমাদের কোনো মধ্যে কোনো কিছু গোপন নয়। হিমি চোখ খুলে তাকায়, তাকিয়ে বলে, আপনি কি নিজেকে সিনেমার নায়ক মনে করেন? না, একদমই না। তুমি কেন নায়ক হতে যাবে? কিন্তু তুমি বোধহয় নিজেকে ন্যাকা নায়িকা মনে করছো। জি না। তাহলে যদি না মনে করে থাকো তবে আমার চুল মুছে দাও। আপনার কি হাত নেই? আমি আছে, তবে আপাতত আমি অনেক ক্লান্ত, পারছি না। আর পারলেও তোমাকে দিয়ে করিয়ে নেওয়ার মজাই আলাদা। হিমির হাতে একটা টাওয়াল ধরিয়ে দিয়ে তার বাহু টেনে নিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। হৃদ বিছানায় বসে পড়ল। হিমি নাকচ জানিয়ে বলে, পারবো না। পরের বউকে আনতে হবে বুঝি? কথাটা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে টাওয়াল স্পর্শ করলো হিমি। হৃদ জানতো তার বউটা বড্ড হিংসুটে, তার মুখে অন্য কারো নামটাও সহ্য হয় না। হিমি টাওয়াল দিয়ে হৃদের চুল মুছতে ব্যস্ত, কিন্তু মনের মধ্যে উত্থাল পাথাল শুরু হয়েছে। হৃদ তার কোমর জড়িয়ে ধরেছে, নিজের মুখ ডুবিয়েছে তার পেটের মাঝে। ঠোঁটের ভাঁজ স্পষ্ট অনুভব করতে পারছে হিমি। হাত কাঁপছে তার। খোঁচা খোঁচা দাড়ি পেটে স্পর্শ করতেই হাত দুটো থেমে যায়। অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে শিরদাঁড়া বেয়ে। বিস্মিত হয়ে ঠোঁট দুটো টান টান হয়ে যায়। হৃদ নিজের আঙুল দিয়ে পেটের উপর আঁকিবুকি করতে লাগলো। এতে করে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে হিমিকে। লজ্জাও পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। চুল মুছা শেষ হতেই হিমি দূরে সরে এসে বলে, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। না, আমি খাবো না, এখন ঘুমাবো। হিমি কপাল কুঁচকে বলে, কাল থেকে কিছু খেয়েছেন? হৃদ উঠে দাঁড়ায়। কাবারে হাত দেওয়ার আগেই হিমি বলে, এই একদম আবার সব কিছু এলোমেলো করবেন না। কি দরকার সেটা আমাকে বলুন, আমি দিচ্ছি তো। ওকে, আমার বাড়ির কাপড় দাও। দুদিন ধরে এসে আমার সব জিনিসের উপর দখল নিয়ে নিলেন ম্যাম। হিমি এগিয়ে এসে কাপড় বের করতে করতে বলে, তো কি করব? আপনি তো আর দখল দেন না, তাই নিজ থেকেই অধিকার আদায় করে নিলাম। বাবা, কি অধিকার আদায় করার ভঙ্গি! কিছু কি খেয়েছেন? না। হিমি আর কিছু না বলে বেরিয়ে যায়। কিচেনে গিয়ে এক থালায় করে খাবার তুলে নিল। সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। সময়টা এখন দুপুরে রান্নার কাজ শেষ হয় বেলা 12টার মধ্যে। তাই এসেই খাবার তৈরি পেল হিমি। তুষি নিজের রুমে ফ্রেশ হতে গিয়েছে। মালিনী বেগম কোথাও একটা গিয়েছেন বাইরে। সাইদ রহমান এখনও বাড়ি ফেরেনি, তিনি 2 দিন পর ফিরবেন। দাদি নিজের রুমে বসে নামাজ আদায় করছেন। খাবার নিয়ে সোজা রুমে এসে পড়ল হিমি। এসেই দেখলো হৃদ কাপড় পরে নিয়েছে, কালো ট্রাউজার আর তার সাথে সাদা টি শার্ট পরে সবেমাত্র বিছানায় শরীরটা এলিয়ে দিল সে। এর আগেই হিমি এক হাত টেনে ধরে তাকে নিজের সামনে সোফায় বসিয়ে দিল। অবাক হৃদ কপাল কুঁচকে ইশারায় জিজ্ঞেস করলো, কি? তার মতো করেই হিমি খাবারের দিকে ইঙ্গিত করে বলে, খাবার খেয়ে তারপর ঘুমান। হৃদ উঠে যেতে যেতে বলে, ঘুমিয়ে তারপরে খাবো। না, এক্ষুনি খাবার খাবেন। হৃদ বসলো, নিজের হাত দেখিয়ে বলে, এই হাতগুলো এখন আর কাজ করছে না। খাইয়ে দিতে পারলে পারো, আমি মাইন্ড করব না। ওয়েট, কাল রাতে না তুমি আমাকে খাবার দিবে না বলেছিলে, আর এখন নিজে এসে খাইয়ে দিচ্ছ? ব্যাপারটা কি ম্যাডাম? হিমি অবাক গলায় বলে, ব্যাপার আবার কি হবে? আর নিজের হাত দিয়ে খাবার খেয়ে তারপর মন ভরে ঘুমান, কেউ মানা করবে না। বললাম তো আমি নিজের হাত দিয়ে খেতে পারবো না। হৃদের এমন একরোখা কথা শুনে বিরক্ত হলো হিমি। আচ্ছা লোক একটা, যেটা বলবে সেটাই সে করবে। একটুও নড়চড় হবে
লক্ষ্য নিজের একান্ত পুরুষের দিকে। সাদা টি শার্টে তাকে যে মারাত্মক সুন্দর লাগে এটা তো বুঝিনি আগে। প্রথম দেখেছিল বিয়ের রাতে সাদা পাঞ্জাবিতে, আর আজ সাদা টি শার্টে। ফর্সা গায়ের উপর যে সাদা রঙটা এতটা সুন্দর লাগে তা জানা ছিল না হিমির। বড্ড ক্লান্ত মুখশ্রী, নিভু নিভু আঁখি নিয়ে হিমিকে দেখছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। এ যেন অন্য আরেক সৌন্দর্য দেখা পেল সে। আর কথা বলল না, নিজের অস্বস্তি কাটিয়ে উঠে হাত ধুয়ে নিজেই ভাত মাখিয়ে হৃদের মুখে তুলে দিল। লোকটাকে দেখতেই বড্ড ক্লান্ত অবিশ্রান্ত হৃদের মুখে ভাত তুলে দেওয়ার সময় আলতো করে কামড় অনুভব করলো নিজের আঙুলে। মনে মনে একটা বকা দিতে ভুলেনি সে। হৃদ দেখতে হিমিকে একটার নজর, দৃষ্টির অর্থ সে বুঝতে ব্যর্থ, তবে হৃদ বুঝাতে সার্থক হয়েছে। লজ্জায় ফেলতে একটুও ভোলে না লোকটা। হিমি নিজের লজ্জা কাটানোর জন্য নিজ থেকেই বলে, হাসপাতালে অনেক কাজ ছিল তাই না? হৃদের মুখটা থেমে যায়। হঠাৎ করেই পরিবর্তন হয় তার মুখভার। জানান দিল একরাশ চিন্তা। দীর্ঘশ্বাস ফেলে সে বলে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেকের। অন্য কাউকেও তো দেখাতে পারেন, অন্য কাউকেই তো বলতে পারেন তাই না? হৃদ মাথা নাড়ায়। এবার সে বলে, কলেজ কেমন যাচ্ছে আপনার ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। গুড নিউজটা ঘুম থেকে উঠে দিব। ওকে, টাটা। আরে আরে উফ। পানি পান করেই হৃদ বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করার আগেই একবার বলল, তুমি খাবার খেয়ে নিও। ভালো লাগলো হিমির মনে। ঠোঁট এলিয়ে একটু হাসি নিল সে। হৃদ টান টান হয়ে ঘুমিয়ে পড়ল। হিমি কত সময় চেয়ে রইল, তারপর বিড়বিড় করলো, লোকটা এত কেয়ারিং কেন? ওনার এই কেয়ারগুলোই তো আমার মন কেড়ে নেয়। আমার অসভ্য ডাক্তার। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় সে। নিজের কাজগুলো ঠিকঠাক করলো সে। আর হৃদকে তো সে আজ সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিল। হিমি শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিলে নিচে এলো। সবাইকে খাবার সার্ভ করলো। দাদি আর সে খাবার শেষ করে খেতে বসলো। দাদি এদিক সেদিকের কথা বলছে, হিমিও তার কথার জবাব দিচ্ছে ভদ্রভাবে। এই কয়েকদিন এই বাড়িতে তাকে নিজের বাড়ির কথা একদমই ভুলে বসেছে হিমি। এখন মনে পড়ল তার মায়ের কথা। হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল মেয়েটার। মায়ের মুখ দেখে না আজ কতদিন। সেদিন মালিনী বেগম গিয়ে হিমিকে নিয়ে এসেছিল। জেরিন বেগম মেয়েকে ধরে বসে কান্না করছিলেন। তার সাথে হিমিও কয়েক ফোঁটা জল বিসর্জন করেছিল। যেই মেয়েটা মাকে ছাড়া এক রাতে থাকতে পারতো না, সে এখন কতটা সুন্দর করে তাকে ভুলে আছে। মায়ের কথা মনে পড়তেই হিমির চোখ ছলছল করে উঠল। দাদি তা দেখে বলে, মালিনী বেগম সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এমন কথা শুনে সে থেমে যায়। হিমিকে চোখ মুছতে দেখে তার দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? এখানে থাকতে কষ্ট হচ্ছে বুঝি? শরীর খারাপ নাকি? মা, আপনি কি হিমিকে কিছু বলেছেন নাকি হৃদ তোমায় কিছু বলেছে? বলো মা, কি হয়েছে? হিমি মালিনীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি মা যাব, আমি মা যাব। কান্নার বেগ বেড়ে যায়। হঠাৎ করে এমন কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। কিন্তু মালিনী বেগম সবটা বুঝতে পারলেন। দাদি মালিনীকে চোখের ইশারায় সবটা বলতে বলেন। হিমি চোখের পানি মুছে দিতে দিতে বলেন, আহা, কান্না করে কেন মাটা? আজ বাদে কাল আবারও মায়ের কাছে চলে যাবে তো। এরপর আমরা তোমাকে হুট করেই বড় করে বাজিয়ে শুনিয়ে নিয়ে আসবো। এমন কথার আগামাথা কোনোটাই টের পেল না হিমি। অবুজের ন্যায় ড্যাব ড্যাব করে চেয়ে রইল সে। মালিনী হিমির এমন মুখভাব দেখে হাসলেন ক্ষীণ। হিমি বুঝল না কিছু। তাকে আবারও বাবার বাড়ি পাঠানো হবে মানে? তাকে তো একবারের জন্য নিয়ে আসা হয়েছে, তাহলে ফের কেন ফিরিয়ে দেওয়া হবে? আবার নতুন করে বাজিয়ে শুনিয়ে অনুষ্ঠান করা হবে কেন? যদি আনুষ্ঠানিকভাবে তাকে তুলে আনার নিয়ত ছিল, তবে কেন তাকে এতদিন এই বাড়িতে রাখা হলো? একবারে আনলেই তো পারত। হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এখন। খাওয়া ভুলে মালিনী বেগমের দিকে তাকিয়ে রইল সে এক দৃষ্টিতে। হিমের দৃষ্টি বুঝে মালিনী তার মাথায় হাত বুলিয়ে দিলেন। রাত 9টা নাগাদ হৃদের ঘুম ভাঙে।
বলা হয় 1 রাতে ঘুম 7 রাতেও পূর্ণ হয় না, তবে তার অভ্যাস আছে এইসবের। তার বেশি সময় কাটে নাইট ডিউটিতে। একজন দক্ষ সার্জন হওয়ায় কারণে ঘাড় ব্যথা নিয়ে সে বেশি একটা সমস্যায় পড়ে। কফি খেতে খেতে চায়ের স্বাদ ভুলেই গিয়েছে সে। ঘুম থেকে উঠে এক অদ্ভুত ইচ্ছে উদয় হলো তার মনে। ওয়াশরুমে গিয়ে সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সে। চারপাশে চোখ বুলিয়ে হিমিকে খুঁজলো, কোথাও না পেয়ে হাঁক ছাড়লো। কয়েক মুহূর্ত পরেই বউ তার চোখের সামনে হাজির। চোখ মুখ কুঁচকে হৃদের দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ ডাক দেওয়ার কারণে জানতে চাইলেই হৃদ বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা যাব। কোথায়? সেটা পরে বলবো, আগে জামা কাপড় গুছিয়ে নাও। জামা কাপড় গুছিয়ে নিব মানে? কোথায় যাচ্ছি আমরা? হানিমুনে। কোনো সমস্যা তোমার? থতমত খেয়ে যায় হিমি। হঠাৎ করে কি হলো লোকটার? চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। কপালে হাত রেখে তারপর ব্যস্ত কণ্ঠে বলে, আপনার শরীর ঠিক আছে তো? অতিরিক্ত ঘুমানোর ফলে মাথার তার ছিঁড়ে যায়নি তো আবার? সুন্দরী বউ দেখে মাথার তার পুড়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি রেডি হও, বেরিয়ে যাব তো। হৃদের এমন হেয়ালিপূর্ণ কথাবার্তা শুনে কপাল কুঁচকে যায় হিমির। মনে মনে হৃদকে কয়েকটা কথাও শুনিয়ে দিল সে। তাকে এমন করে আনমনে হয়ে থাকতে দেখে হৃদ এগিয়ে এসে তার কপালে টোকা দিয়ে বলে, কি ভাবছেন ম্যাম? আমাকে মোটেও অসভ্য ডাক্তার বলবেন না বলে দিলাম। হিমি নিজের কপালে হাত দিয়ে ঘষতে ঘষতে বলে, উফ, টোকা কেন দিলেন? আর একদমই আপনি অসভ্য ডাক্তার নয়, তাহলে? আপনি হলেন অসভ্য স্বামী। না, হৃদ ফিক করে হেসে দিল। কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিতে নিতে বলে, যখন অসভ্যতামি না করেই অসভ্য হলাম, তাহলে একটু না হয় অসভ্যতামি করেই অসভ্য হই। কি বলেন ম্যাডাম? হিমি নাক মুখ ছিটকে বলে। না। হৃদ নিজের মুখ এগিয়ে নিয়ে আস্তে আস্তে বলে, নো এক্সকিউজ, ওকে? প্লিজ। নাকের সাথে নাক ঘষতে লাগলো হৃদ। হিমি চোখ নিচু করে নিল। শ্বাসটা বুকের মধ্যে আটকে আছে হয়তো, কোনো মতে বের হচ্ছে না। হৃদ তখনই তার ত্বক স্পর্শ করতে যাবে, তখনই কেউ একজন বলে, ভাইয়া। ছিটকি দুজনে সরে দাঁড়িয়ে দুই দিকে। হৃদ মাথার চুল হাত চালিয়ে মুখ খিচে দাঁতে দাঁত চেপে বলে, মিস হয়ে গেল, শিট। হিমিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো তুষি। অবাকতার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই হৃদ বলে, এই তুই এখানে কি করছিস? তুষি নিজের মাথায় হাত ডলতে ডলতে বলে, উফ ভাইয়া, আমাকে মারবে না বলে দিলাম। আমি তো এখানে এসেছিলাম এটা বলতে যে তোমাদের গাড়ি এসে পড়েছে আর ভাবির জিনিসপত্রও তাতে তোলা হয়েছে। তোমাদেরকে দাদি নিচে যেতে বলেছে, যত তাড়াতাড়ি পারো চলে যাও। হৃদ মাথা নাড়িয়ে শান্ত স্বরে বলে, আমাদের গাড়ি লাগবে না, জিনিসপত্রগুলো তার ঠিক স্থানে পৌঁছে দিতে বলো। আমি সকাল হওয়ার আগেই সেখানে চলে যাব। ওকে ভাইয়া। হিমির কাছে এসে তাকে জড়িয়ে ধরে কষ্টে ভরা কণ্ঠে বলে, আমি তোমাকে অনেক মিস করব ভাবি, তবে নতুন করে পাওয়ার লোভে এটা করছি। না জানি আবার কবে দেখা হবে আমাদের। আই মিস ইউ ভাবি। এত সময় চুপ করে থাকলেও বুঝতে পারছে না হিমি। সব কিছু কেমন গোল গোল ঘুরছে তার। একটা দিনও কি তার শান্তি মতো কেটেছে নাকি? বিয়ের দিন থেকেই শুরু করেছে এই হৃদ নামক ব্যক্তিটির আগমনের পর থেকেই তার সাথে একটার পর একটা জিনিস হয়েই চলেছে। কখনো স্থিরভাবে বসতে দেয় না লোকটা, শান্তিতে একটা রাতও তাকে ঘুমাতে দেয় না। সবসময় নিজের মর্জি করবে সে। এই লোকটা এমন কেন? 1 বছর লাপাত্তা থাকার পর এসেই আবার কোথায় নিয়ে যাচ্ছে তাকে? হিমি হাজারো ভাবনার মাঝেই হৃদ তাকে তাড়া দিল রেডি হওয়ার জন্য। কোনো কথা না বলেই সে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে এলো। দাদি অনেক সময় ধরে মাথায় হাত রেখে দোয়া করলেন। মালিনী বেগমের মুখটা কেমন ভার হয়ে আছে। মনে হচ্ছে হিমির চলে যাওয়াতে খুব মন খারাপ করেছেন। আর হিমি, সে তো এটাও জানে না হৃদ তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, হঠাৎ করেই বা কেন, তাও কিনা রাতে। সবাই এই বিষয়ে অবগত হলেও সে কেন নাই? সব বিষয়ে সে সবসময় কেন লেট হয়ে যায়? পেয়েছেও এক অসভ্য স্বামী, মুখ দিয়ে কিছুই বলবে না, সোজাসুজি করেই দেখাতে হবে তাকে।
হিমির হাত ধরে হাঁটা ধরল হৃদ। মুখে কোনো শব্দ নেই দুজনের। হিমির মনে অনেক প্রশ্ন জেগেছে, তবে এখন কোনোটাই করতে মন চাইছে না তার। হৃদ এক মনে হেঁটে যাচ্ছে, তা দেখে সে বলে, গন্তব্য কোথায়? গন্তব্যহীন পথ। অবাক হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল হিমি। বড্ড বার বেড়েছে লোকটার। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে তাকে কিছু বুঝতে পারছে না সে। মুখ খুলে প্রশ্ন করতে যাবে, তখনই থেমে যায় সে। চুপচাপ হৃদের সাথে হাঁটতে লাগলো। মুখে টু শব্দও করলো না। মন বলছে, মাঝে মাঝে প্রিয় মানুষটার সাথে একটু গন্তব্যহীন পথের পথিক হতে পারলে খারাপ হবে না একটু। সময়টা রাত 11টা ছুঁই ছুঁই। পথঘাট একদম শুনশান, চারপাশে একদমই শব্দ নেই। খোলা আকাশের নিচে বয়ে যাচ্ছে নদী। তার তীরেই নিজের বিস্তারিত জানা দিয়ে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া কয়েকটা নাম না জানা গাছ। আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে, যার চকচকে আলো এসে পড়ছে নদীর উপরে। পানির উপর এক জড়ো কালো অবয়ব ফুটে উঠেছে। মেইন রাস্তা থেকে বেশ দূরে লেকের পাশে বসে আছে এক জোড়া কপত কপতি। বেশ সময় ধরে বসে থাকার পর হৃদ নিজ থেকেই বলে, লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে মাঝে মাঝে প্রকাশ করতে হয়। ছন করে বাতাস বইছে চারপাশে। বাতাসের প্রকোপে মৃদু মৃদু করে নড়ে উঠছে হৃদের সিল্কি চুলগুলো। হিমি দেখল সবটা। এলোমেলো করতে মন চাইছে তার। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলে কি খুব একটা ক্ষতি হবে? হয়তো হবে না, আবার হতেও পারে। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে লেকের মৃদু স্রোতের দিকে দৃষ্টি ফেলে সে। চাঁদের আলো এসে পড়াতে স্রোতগুলো স্পষ্ট চকচক করছে। হিমি শুকনো একটা ঢোক গিলল, চোখ নিচু করে মিনমিন কণ্ঠে বলে, আমাদের বাড়ি, আমাদের বিয়ের 1.5 বছর হয়ে যাচ্ছে। এতগুলো দিন আমরা একটা সম্পর্কে ছিলাম, তবে একে অন্যের থেকে আলাদা, বিচ্ছিন্ন ছিলাম। কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই। বিয়ের এতগুলো দিন পরেও আমাদের সম্পর্কটা বড্ড এলোমেলো। কিন্তু কেন ডাক্তার সাহেব? আমরা সাধারণ স্বামী স্ত্রীর মতো কেন নই? কেন আমাদের মধ্যে এত দূরত্ব বলবেন একটু? কেন আমাদের সম্পর্কটা এতটা এলোমেলো? ঠিক কী কারণে এত দূরত্ব? স্বাভাবিক কেন নয় আমাদের সম্পর্কে? ছল ছল চোখ নিয়ে হৃদকে প্রশ্ন করে সে। বেশ সময় সেই ডাগর ডাগর চোখগুলোর মাঝে বেশ কত সময় তাকিয়ে রইল সে। চোখাচোখি হলো দুজনের। ছল ছল চোখটা বড্ড জ্বালাচ্ছে তাকে। হৃদ তার চোখের দিকে নজর দিয়ে বলে, অহেতুক বিষয় নিয়ে মন খারাপ করো না প্লিজ। তোমার বিধ্বস্ত মুখটা আমার একদমই ভালো লাগে না। ঠোঁট দুটো ক্রমাগত তীর তীর করে কাঁপছে ওর। ছল ছল দৃষ্টিতে প্রশ্ন করলো, আমি আপনার জন্য শুধুই নামের স্ত্রী, তাই না? আমাদের মাঝে কিছুই ঠিক না কেন? 1 বছর হয়ে যাচ্ছে, তবুও সম্পর্কটা সেই এক স্থানেই আটকে আছে। কি পেলে নিজের চোখের পানি থামাবে? আপনাকে। চোখে চোখ রেখে কথাটা বলেই থেমে যায় হিমি। মাথা নিচু করে নেয় সে। হৃদ কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলো ঠাই। এরপর ফোঁস করে শ্বাস ফেলে হিমির মাথায় হাত রাখলো সে। চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, দেখো রিমঝিম, আমাদের যেমনই সম্পর্ক হোক না কেন, আমরা একটা রিলেশনে আছি। এটা ধর্মীয় মতে তুমি আমার স্ত্রী। আমি নিজের ক্যারিয়ারটা এত সহজে হেরে ফেলতে চাই না, আর না তোমার ক্যারিয়ারটা। তাই তো দূরে ছিলাম 1 বছর। তোমার কাছে থাকলে তুমি আমাকে নিয়ে পড়ে থাকতে, পড়াশোনা আকাশে তুলতে। আই এম শিওর। তাই নিজেরটা ভেবে আর তোমার দিকটাও ভেবে দূরে সরে এসেছি। তবে এই নয় যে আমাদের সম্পর্কটা এলোমেলো। হ্যাঁ, এলোমেলো তো। হিমির কথার মাঝেই কথা বলে ওঠে সে। হৃদ কপাল কুঁচকে বলে, ঠিক কেমন এলোমেলো? হিমি হাত কসলাতে কসলাতে বলে, আমাদের মধ্যেখানে দূরত্ব। আমরা শুধু নামেই স্বামী স্ত্রী, কিন্তু আসলে নয়। তাহলে কি হব, তোমার প্রেমিক? হ্যাঁ, হবেন। আমার প্রেমিক পুরুষ হবেন আপনি। এক্ষুনি আমাকে প্রপোজ করুন। জীবনেও একটা প্রেম করতে পারলাম না। বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব আমি। আর প্রেমিক হিসেবে আপনি একদমই পারফেক্ট আমার জন্য। আমার মন ভালো করুন, চুটিয়ে প্রেম করব কিন্তু। হিমির চকচকে হাসি দেখে এক ভ্রু উঁচু করে হৃদ বলে, এত প্রেম প্রেম পাই বুঝি তোমার? লজ্জা শরম করে না? জামাই প্লাস
প্রেমিকের সামনে কিসের এত লজ্জা শরম বলেন তো? ফিক করে হেসে দেয় হৃদ। হিমিকে নিজের কাছে টেনে এনে বসিয়ে দিল। তীর কাঁধে নিজের থুতনি রেখে নরম গলায় বলতে লাগলো,